আমাদের আজকের টপিক হলো ডিসি মেশিন। আর মেশিন কাদেরকে বলে? মেশিন হচ্ছে সেই সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস যেখানে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল বা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জির কনভার্সন ঘটে। তো ডিসি মেশিনকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জেনারেটর আর একটা হচ্ছে মোটর। অবশ্যই ডিসি জেনারেটর আর ডিসি মোটর। এবার জেনারেটর কি? যেখানে আমরা মেকানিক্যাল ইনপুট দেব আর আউটপুট পাবো ইলেকট্রিক্যাল। আর মোটর কি? যেখানে আমরা ইলেকট্রিক্যাল ইনপুট দেব তার পরিবর্তে পাবো মেকানিক্যাল আউটপুট। এবার জেনারেটরের ক্ষেত্রে আমরা যে আউটপুট পাচ্ছি, মানে যে ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি, তার নেচারটা কীরকম হবে? সেটা ডিসি হবে। আর মোটরের ক্ষেত্রে যে ইনপুট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিটা দিচ্ছি তার নেচার কীরকম হবে? সেটাও ডিসি হবে। এবার আমরা আস্তে আস্তে ডিসি মেশিনের বেসিক অপারেটিং প্রিন্সিপালের দিকে এগিয়ে যাব। একদম বেসিক জায়গা থেকে স্টার্ট করা হবে যাতে কারো কোথাও বুঝতে প্রবলেম না হয়। তো ফার্স্টে আমরা ডিসি জেনারেটরের বেসিক অপারেটিং প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করব। দেখো, এখানে একটা ম্যাগনেটের নর্থ পোল আর এখানে একটা ওই ম্যাগনেটেরই সাউথ পোলকে দেখানো হয়েছে। এক মিনিট। তো যখনই একটা ম্যাগনেটের কথা বলছি বা তার ম্যাগনেটিক পোলের কথা বলছি, যেটা এখানে নর্থ পোল আর সাউথ পোল হিসেবে দেখানো হয়েছে, তো ম্যাগনেটিক পোল বা ম্যাগনেট যদি থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আর ম্যাগনেটিক ফিল্ডকে তো আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ম্যাগনেটিক ফ্লাক্স লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। বেসিক ক্লাসগুলোতেই বলা হয়েছিল কি, যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো হচ্ছে ক্লোজ লাইন, যে লাইনগুলো ম্যাগনেটের নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায় ম্যাগনেটের বাইরে, আর ম্যাগনেটের ভেতরে যায় সাউথ থেকে নর্থের দিকে, দিয়ে টোটাল পাথটা কমপ্লিট করে। তো এখানে আমরা টোটাল ফ্লাক্স লাইনটাকে দেখাইনি, জাস্ট এই মাঝখানের ফ্লাক্স লাইনের পোর্শনটুকু দেখানো হয়েছে। তার মানে ভাবার এই কারণ নেই যে ফ্লাক্স লাইনগুলো নর্থ পোল থেকে স্টার্ট হয়ে সাউথ পোলে শেষ হয়ে গেছে, সেরকম কিন্তু নয়। এখানে জাস্ট এইটুকু পোর্শনকে দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, যার জন্য ফ্লাক্সের ডিরেকশন হচ্ছে ম্যাগনেটের বাইরে নর্থ থেকে সাউথের দিকে। এবার আমরা করছি কি, ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টরকে দেখানো হয়েছে। এটা দেখেই বুঝতে পারছো কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়াটাকে এখানে দেখানো হয়েছে। এবার আমি ধরে নিচ্ছি কি, এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরটা এই সাইডে, মানে লেফট দিকে দেখতেই পাচ্ছ, ভি বেগে গতিশীল আছে। ভি বেগে হোক যে বেগেই হোক গতিশীল আছে। তাহলে এবার দেখো, এখানে তো আমি পার্মানেন্ট ম্যাগনেট নিয়েছি, পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেট দেখানো হয়েছে এখানে। তাহলে যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। আর পার্মানেন্ট ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা তো কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটা কীরকম হবে? কনস্ট্যান্ট ফ্লাক্স। যদি যদি এই কন্ডাক্টরটা যদি এখানে স্থির অবস্থায় থাকতো, তাহলে কি কন্ডাক্টরে কোনো ভোল্টেজ তৈরি হতো? তাহলে কিন্তু কন্ডাক্টরে ভোল্টেজ তৈরি হতো না। কেন? কারণ ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলছে, যে যখন কোনো কন্ডাক্টরের সঙ্গে ফ্লাক্স লিঙ্ক করবে, যেগুলো ট্রান্সফরমারে বারবার করে বলতাম, ফার্স্ট কন্ডিশন হচ্ছে কন্ডাক্টরের সঙ্গে ফ্লাক্স লিঙ্ক করতে হবে, আর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ হতে হবে। এবার যেহেতু এটা পার্মানেন্ট ম্যাগনেট নিয়েছি, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তাহলে ফ্লাক্স হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এটুকু আমরা এখনও অবধি জানি। এবার এই কন্ডাক্টরটা যদি এখানে স্থির অবস্থায় থাকে, কন্ডাক্টরটা তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই আছে, তাহলে কন্ডাক্টরের সঙ্গে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক করবে। কিন্তু যেহেতু কন্ডাক্টরটাকে আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি স্থির অবস্থায় আছে, তাহলে কন্ডাক্টরের রেসপেক্টে কোনো ফ্লাক্সের চেঞ্জ হবে না। তাহলে কন্ডাক্টর যদি স্থির অবস্থায় থাকে আর আমরা যদি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করি, তাহলে কিন্তু ওই কন্ডাক্টরে কোনো রকম ভোল্টেজ তৈরি হবে না বা ইএমএফ ইনডিউসড হবে না। এবার কোশ্চেন আসছে যে আমরা যদি এখানে পার্মানেন্ট ম্যাগনেটের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেট ইউজ করতাম, তাহলে কি কন্ডাক্টরটা যদি স্থির অবস্থায় থাকতো ভোল্টেজ তৈরি হতো? দেখো, সেটা ডিপেন্ড করছে কারেন্টের নেচারের উপর। কীরকম ব্যাপারটা, যে আমি যে ম্যাগনেটটা তৈরি করছি সেটা কী ধরনের ম্যাগনেট বললাম? ইলেকট্রোম্যাগনেট। সেটা আমরা নিচ্ছি হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট মানে ইলেকট্রোম্যাগনেট কারেন্টের ফ্লোয়ের সাহায্যে আমরা এটাকে নর্থ পোল বানিয়েছি, এটাকে সাউথ পোল বানিয়েছি। কী করে বানানো হয় সেগুলো তো বেসিক ক্লাসেই দেখানো হয়েছিল। তো যাই হোক, কারেন্টের ফ্লো করে এর এর চারিদিকে কয়েল জড়িয়ে সেখানে কারেন্ট পাঠিয়ে এটাকে নর্থ পোল বানিয়েছি আর এটাকে সাউথ পোল বানিয়েছি। মোট কথা ইলেকট্রোম্যাগনেট তৈরি করেছি, যার নর্থ পোল আর সাউথ পোলকে দেখানো হয়েছে। এবার ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে আমরা তো 2 ধরনের কারেন্ট ব্যবহার করতে পারি, একটা হচ্ছে গিয়ে ডিসি কারেন্ট আর একটা হচ্ছে এসি কারেন্ট।
যদি আমরা ডিসি কারেন্ট ইউজ করি, ডিসি কারেন্ট তো কনস্ট্যান্ট কারেন্ট, তাহলে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কনস্ট্যান্ট, মানে নর্থ পোল এখানেই সবসময় থাকবে, সাউথ পোল এখানেই সবসময় থাকবে, আর ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনিটিউড সেটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে ডিসি কারেন্ট ইউজ করে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটটা তৈরি করি তাহলে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে বেসিক্যালি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা আর ডিসি কারেন্ট ইউজ করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা দুটোর ক্ষেত্রেই ব্যাপার হচ্ছে গিয়ে এক। তাহলে ডিসি কারেন্ট যদি হয় তাহলে কন্ডাক্টরটা যদি এখানে স্থির অবস্থায় থাকে তাতেও আমার কোনো রকম ভোল্টেজ তৈরি হবে না কন্ডাক্টরে। যদি এসি কারেন্ট হয়, যদি এসি কারেন্ট হয় তাহলে কি হবে, এসি কারেন্ট যেরকমভাবে চেঞ্জ হয় ম্যাগনেটিক ফিল্ডও সেরকম চেঞ্জ হবে, জিরোর থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে জিরো, তারপরে কি হয়ে যাচ্ছে, কারেন্ট রিভার্স হয়ে যাচ্ছে, মানে কোনো মুহূর্তে এটা যদি নর্থ পোল হয় পরের মুহূর্তে এটা হবে সাউথ পোল। মোট কথা ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কন্ডাক্টরটা এখানে স্থির অবস্থাতে থাকলেও যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে কন্ডাক্টরের রেসপেক্টে তখন ভোল্টেজ তৈরি হবে। তাহলে এখানে ম্যাগনেটিক পোল যেটা আছে ইলেকট্রোম্যাগনেটের সেটা তো স্থির অবস্থায় আছে, আবার কন্ডাক্টরটাও স্থির অবস্থায় আছে। এই সময় যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে তাকে আমরা ট্রান্সফরমার ইএমএফ বলতে পারি। এই প্রিন্সিপালেই তো ট্রান্সফরমার কাজ করে থাকে। আর এখানটায় আমরা যদি পার্মানেন্ট ম্যাগনেট বা ডিসি কারেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করি, দিয়ে এখানে একটা কন্ডাক্টরকে রাখি, তারপরে যদি একে গতিশীল অবস্থায় রাখি কোনো একটা দিকে, যে কোনো দিকেই হোক না কেন, মানে এদিকে হোক বা এদিকে হোক, যদি গতিশীল অবস্থায় রাখি তাহলে কি হবে, ফ্লাক্সের চেঞ্জ হবে, সেক্ষেত্রে কন্ডাক্টরে ইএমএফটা ইনডিউসড হবে। তাহলে এখানে কেন ইএমএফ ইনডিউসড হলো, কারণ কন্ডাক্টরটা গতিশীল অবস্থাতে ছিল, যার জন্য এই ধরনের ইএমএফ যে এই ধরনের ইনডিউসড ইএমএফকে আমরা বলবো হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। ট্রান্সফরমারের ক্ষেত্রে কি দেখেছিলাম, কোনো রোটেটিং পার্ট ছিল না, যার জন্য ওখানে ফ্লাক্সের চেঞ্জ ঘটানোর জন্য আমরা এসি কারেন্ট ইউজ করেছিলাম, যার জন্য ট্রান্সফরমার শুধুমাত্র এসিতেই কাজ করছিল। আর এখানে আমরা কি করছি, যেহেতু কন্ডাক্টরটাকে আমি মুভ করাতে পারছি এখানটায়, তাহলে আমার এসি কারেন্ট ইউজ না করলেও হবে। অ্যাকচুয়ালি এসি কারেন্ট ইউজ করাই হয় না, ডিসি কারেন্ট দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রডিউস করা হবে। তার মধ্যে কন্ডাক্টর আছে, কন্ডাক্টরটা যদি মুভ করে, যে কোনো দিকে যদি মুভ করে তাহলেই ফ্লাক্সের চেঞ্জ হবে, তার জন্য কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড হবে। যেহেতু কন্ডাক্টরের মোশনের জন্য ইএমএফ ইনডিউসড হচ্ছে তার জন্য আমরা একে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ বলি। আচ্ছা, এখানে আমি একটা কথা বললাম, সেটাকে এবার আরেকটু অ্যাপ্রোপ্রিয়েটভাবে বলছি। বলেছিলাম কি, এই কন্ডাক্টরটাকে যদি আমি যে কোনো দিকে মুভ করাই তাহলেই ইএমএফ ইনডিউসড হবে। এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। কেন পুরোপুরি সত্যি নয়, দেখো, আমি যদি কন্ডাক্টরটাকে এদিকে মুভ না করিয়ে এই বরাবর মুভ করাই, সে এদিকেও হতে পারে বা এদিকেও হতে পারে, মানে ফ্লাক্স লাইনের সঙ্গে প্যারালালি আমি মুভ করাচ্ছি। এবার তুমি বলো যে দুটো প্যারালাল লাইন কি একে অপরকে ছেদ করতে পারে? দুটো প্যারালাল লাইন কিন্তু একে অপরকে ছেদ করতে পারে না। তাহলে এই কন্ডাক্টরটাকে যদি ফ্লাক্স লাইনের সঙ্গে প্যারালালি যে কোনো দিকে মুভ করাই তাহলে কিন্তু ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে আবার ইএমএফ ইনডিউসড হবে না। মানে এমনভাবে কন্ডাক্টরটাকে আমাকে মুভ করাতে হবে যাতে ফ্লাক্স লাইনকে কাট করে, তবে গিয়ে ইএমএফ ইনডিউসড হবে। আচ্ছা, এবার যখন ইএমএফ ইনডিউসড হচ্ছে আর এর সার্কিটটা যদি ক্লোজ সার্কিট হয় তাহলে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট যদি ফ্লো হয় তাহলে সেই কারেন্টের একটা ডিরেকশান থাকবে, সেই ডিরেকশানটা আমরা কি করে পাবো, সেটাও বেসিক্সের ক্লাসে পড়ানো হয়েছিল, যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের যে ডিরেকশান সেটা আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে বের করতে পারি। দেখো, তুমি যদি ডান হাতের ফার্স্ট ফিঙ্গার যেটা আছে সেটাকে যদি এই বরাবর রাখো আর কন্ডাক্টরের যে মোশন সেটাকে যদি এই বরাবর রাখো তাহলে কি দেখবে, আরেকবার চেক করে নাও, যে এই বরাবর যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডকে দেখাও আর এই বরাবর যদি তুমি কন্ডাক্টরের মোশনকে দেখাও তাহলে তুমি পেয়ে যাবে কি, পেয়ে যাবে হচ্ছে কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডিরেকশান। আশা করি তোমরা হাত দিয়ে সেটা দেখে নিয়েছো। দেখবে যে ফার্স্ট ফিঙ্গারকে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানে রাখা হয় আর থাম্ব সেটাকে যদি কন্ডাক্টরের মোশনের দিকে দেখানো হয় তাহলে দেখবে
এই কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট সেটা মোবাইল স্ক্রিন বা খাতার যে সারফেসটা আছে সেটার থেকে উপরের দিকে মানে তোমার দিকে বেরিয়ে আসছে। তাহলে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? সেটাকে আমরা ডিনোট করব একটা ডট দিয়ে ডিনোট করব। সেটাকে আমরা ডিনোট করব ডট দিয়ে ডিনোট করা হয়। এই ডটের যে কনভেনশন সেটা তো আমরা সেখানে দেখিয়েছিলাম যখন বেসিক্সের ক্লাস করিয়েছিলাম, যে ডটটা আমরা সেখানটায় দেব। এরকম আমরা ডট দিয়ে সেটাকে বোঝাবো। আচ্ছা, তো তাহলে এই অবধি আশা করি ক্লিয়ার হলো। এবার আসছি আমি পরেরটাতে। দেখো, এখানে এদিকে দেখিয়েছিলাম, পরেরটা এদিকে দেখাচ্ছি। এটা একই রকমভাবে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে নাও। এই বরাবর রাখো ফার্স্ট ফিঙ্গারকে আর এই বরাবর রাখো থাম্বকে। তাহলে দেখো যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টের ডিরেকশানটা, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টের ডিরেকশানটা সেটা মোবাইল স্ক্রিন বা তোমার যে খাতার সারফেস আছে সেখান থেকে ভেতরের দিকে, সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করব? সেটাকে আমরা ক্রস সাইন দিয়ে ডিনোট করব। তাহলে এইভাবে আমরা কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডিরেকশানও পেয়ে যাব। আচ্ছা, এতক্ষণ ধরে যেগুলো পড়ালাম সেটাকে এবার আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট করে কিভাবে বলা যেতে পারে সেটা দেখো। কি বলেছিলাম যে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, এটার যখন ডেফিনেশান বলছিলাম তখন কি বলেছিলাম যে কন্ডাক্টরটাকে মুভ করাচ্ছি যার জন্য ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, সেজন্য এই ইএমএফ যে ইনডিউসড ইএমএফটা তৈরি হলো সেটাকে ডাইনামিক্যালি ইনডিউসড বলে। এটা পার্শিয়ালি ট্রু। পার্শিয়ালি ট্রু কেন? এটা অন্যভাবেও বলা যেতে পারে। দেখো, আমি যদি কন্ডাক্টরটাকে ধরো, এই যেটাকে আমি কেটে দিলাম, চলো কন্ডাক্টরটাকে, যে কন্ডাক্টরটা আছে সেটাকে আমি ফিক্সড অবস্থায় রেখেছি, ম্যাগনেটটাকে সরাচ্ছি, মানে একই সঙ্গে ধরো নর্থ পোল আর সাউথ পোল দুটোকেই আমি একসঙ্গে ভি গতিবেগে সরাচ্ছি। তাহলে কি হবে? কন্ডাক্টরটা স্থির অবস্থায় আছে ঠিকই, কিন্তু ম্যাগনেটের যে পোল দুটো আছে বা ম্যাগনেটটা যেটা আছে সেটাকে যদি আমি সরাতে থাকি, মানে ম্যাগনেটিক ফিল্ডটাও তো গতিশীল অবস্থায় আছে। তাহলে কি হবে? এটা কন্ডাক্টর ফিক্সড আছে কিন্তু ফ্লাক্স লাইনগুলো কাট করবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা এখানটায় গতিশীল অবস্থায় আছে। তাহলে হয় ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিংবা মানে ম্যাগনেটিক ফিল্ডের মোশনের জন্য বা কন্ডাক্টরের মোশনের জন্য এখানে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, যার জন্য একে বলছি আমরা ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। এই জিনিসটাকে আরও অ্যাপ্রোপ্রিয়েটভাবে কিভাবে বলা যায়? যে কন্ডাক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের রিলেটিভ মোশনের জন্য যেহেতু ইএমএফটা ইনডিউসড হচ্ছে, তার জন্য একে আমরা বলছি কি ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। ট্রান্সফরমারে কি দেখেছিলাম? ওখানে কোনো রোটেটিং পার্ট ছিল না, যার জন্য রিলেটিভ মোশনের কোনো কথাই ছিল না, সেজন্য আমাদেরকে এসি সাপ্লাই দিতে হয়েছিল। আর ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা কি দেখছি, যাই হোক জেনারেটর পড়াচ্ছি বলে জেনারেটরই ধরে নেওয়া আপাতত, সেক্ষেত্রে আমরা কি বলছি যে কন্ডাক্টরের আর ম্যাগনেটিক ফিল্ডের রিলেটিভ মোশনের জন্য যেহেতু ইএমএফটা কন্ডাক্টরে ইনডিউসড হচ্ছে, তার জন্য এই ধরনের ইএমএফকে আমরা বলছি কি ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। আর এই ইএমএফের জন্য যদি সার্কিটে কারেন্ট ফ্লো করে, মানে সার্কিট ক্লোজ হলেই তো সার্কিটে কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টের ডিরেকশন আমরা বের করতে পারবো কোথা থেকে? ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে। দেখো, সেটাকেই এই স্লাইডে দেখানো আছে। এবার একটা জিনিস ভাবো এই স্লাইডটা বোঝানোর আগে। ধরো এটা একটা বাস আর এখানটায় তুমি দাঁড়িয়ে আছো। বাসটা আমি ধরলাম 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল অবস্থায় আছে এবং বাসের যে ডিরেকশন সেটাও আমি দেখিয়ে দিলাম। তুমি এখান থেকে দাঁড়িয়ে কি দেখবে? যে বাসটা এই ডিরেকশানে 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল অবস্থায় আছে। সেরকম একইভাবে আমি যদি এই জিনিসটাকে এক্সপ্লেন করি যে এখানে ম্যাগনেটটা ভি বেগে গতিশীল আছে, ম্যাগনেট কিন্তু নর্থ পোল সাউথ পোল তো একই সাথে থাকে, দুটোই একই সঙ্গে ভি বেগে গতিশীল আছে। তাহলে এটাকে যদি তুমি বাস ধরে নাও, ম্যাগনেটটাকে যদি তুমি বাস ধরে নাও, আর তুমি যদি এখানটায় স্থির অবস্থায় থাকো, তুমি কি দেখবে? ম্যাগনেটটা ভি বেগে গতিশীল অবস্থায় আছে ডান দিকে।
আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডিরেকশন বার করব। তো তার জন্য যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে আরও কতটা সিম্পলিফাই করা যেতে পারে সেটাকেই দেখছি। তো কি বললাম, ম্যাগনেটটা যখন ভি বেগে এদিকে রাইট কি বলে ডান দিকে গতিশীল অবস্থায় আছে, তুমি এখান থেকে কিন্তু দাঁড়িয়ে সেটাই দেখতে পাবে যে এটা এদিকে গতিশীল অবস্থায় আছে। কিন্তু বাসের মধ্যে যে বসে থাকবে, বাসের মধ্যে যে বসে আছে সে কি দেখবে, সে কিন্তু দেখবে তুমি 10 কিলোমিটার/আওয়ার বেগে উল্টো দিকে গতিশীল অবস্থায় আছো। তার মানে তুমি এই জিনিসটাকে এখানে কি বলতে পারো, তুমি যদি ম্যাগনেটের ওপরে দাঁড়িয়ে থাকো তাহলে কি দেখবে, কন্ডাক্টরটা উল্টো দিকে ভি বেগে গতিশীল অবস্থায় আছে। মানে আমি জিনিসটাকে এভাবে বলতেই পারি যে ম্যাগনেট এদিকে ভি বেগে গতিশীল অবস্থাতে থাকাও যা, আমি এটা মানে ফার্স্টে ধরে নিলাম এটা স্থির অবস্থায় আছে কন্ডাক্টরটা, তো ম্যাগনেটটা এদিকে গতিশীল অবস্থায় থাকাও যা, ম্যাগনেটটা এখানে স্থির অবস্থায় থেকে এটা উল্টো দিকে একই বেগে গতিশীল থাকাও একই ব্যাপার। তাহলে সেই জিনিসটাকেই দেখো এখানটায় আমি ড্র করেছি আবার নতুন করে, যে এখানে দেখো ম্যাগনেটটা এদিকে গতিশীল অবস্থায় ছিল ভি বেগে, আর এখানে কন্ডাক্টরটা স্থির অবস্থায় ছিল। সেটার পরিবর্তে এবার আমি এখানটায় আঁকলাম কি, ম্যাগনেটটা স্থির অবস্থায় আছে, কন্ডাক্টরটা উল্টো দিকে ভি বেগে গতিশীল অবস্থায় আছে। এবার আমরা করতে পারবো কি, সহজেই রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা দেখো এর আগের স্লাইডেই অলরেডি দেখেছি। এই যে এইখানে আমরা কি দেখেছিলাম, কন্ডাক্টরটা এই যে লেফট সাইড এরকম অবস্থায় গতিশীল অবস্থায় ছিল, সেটাই দেখো সেই জিনিসটাই আবার অ্যারাইজ করে গেল। তাহলে এবার আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে ইজিলি বের করে নিতে পারবো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন। এত কিছু চেঞ্জ কেন করলাম, কারণ দেখো ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল কি বলছিল, যে ডান হাতের ফার্স্ট ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ডকে ডিরেকশন দেয় তাহলে এটা আমাদের ফার্স্ট ফিঙ্গার ডিনোট করলো, আর থাম্ব যদি কন্ডাক্টরের মোশনকে ডিরেকশন দেয়, তাহলে কন্ডাক্টর তো এখানে ফিক্সড অবস্থায় আছে, তাহলে কন্ডাক্টরের মোশনকে আমি কি করে দেখাবো, কন্ডাক্টর তো এখানে মোশন ইন মোশনে নাই, আছে ম্যাগনেটিক ফিল্ড ইন মোশনে আছে। তো সেটাকে এবার আমাকে তাহলে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে আমি দেখতে পাই যে কন্ডাক্টরটা মোশন অবস্থায় ইন মোশনে আছে, যার জন্য আমি এই চেঞ্জটা করলাম যাতে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করতে পারি। এবার এই যে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ যে তৈরি হলো সেটার ফর্মুলা হচ্ছে ই ইকুয়ালস টু বিএলভি সাইন থিটা, আর বিএলভিকে একসঙ্গে আমরা লিখতে পারি ইএম, যেখানে ইএম হচ্ছে গিয়ে ই এর ম্যাক্সিমাম ভ্যালু। দেখো প্রত্যেকটার ডিফাইন করেই দেওয়া আছে কোনটা কি, বি হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যার ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। এল মানে হচ্ছে অ্যাক্টিভ লেন্থ অফ কন্ডাক্টর, আর লেন্থের ইউনিট কি মিটার। আচ্ছা অ্যাক্টিভ লেন্থ আর লেন্থের মধ্যে পার্থক্য কি, দেখো কন্ডাক্টরের পুরোটা তো ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে নাও থাকতে পারে, হয়তো কিছুটা পোর্শন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, কিছুটা পোর্শন ম্যাগনেটিক ফিল্ড থেকে বেরিয়ে আছে, তাহলে টোটাল পোর্শনে তো আমার ভোল্টেজ ইনডিউসড হবে না। কোন পোর্শনে ইএমএফ ইনডিউসড হবে, যে পোর্শনটা ম্যাগনেটিক ফ্লাক্সের আন্ডারে আছে, কারণ ফ্যারাডের যে ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেখানে কি বলেছিল, যে ফ্লাক্সের লিঙ্ক হতে হবে আর ফ্লাক্সের চেঞ্জ হতে হবে। তো পুরো কন্ডাক্টরটা যদি ফ্লাক্সের আন্ডারে না পড়ে তাহলে যেটুকু পোর্শন আছে ফ্লাক্সের আন্ডারে সেইটুকু পোর্শনকে নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে, যার জন্য অ্যাক্টিভ লেন্থ কথাটা ইউজ করা হয়েছে। অ্যাক্টিভ লেন্থ মানে যেটুকু পোর্শন বা কন্ডাক্টরের যে লেন্থ তার মধ্যে যে লেন্থের যেটুকু পোর্শন ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে বা ইনফ্লুয়েন্সে আছে সেটাই হচ্ছে অ্যাক্টিভ লেন্থ। ভি হচ্ছে ভেলোসিটি অফ কন্ডাক্টর উইথ রেসপেক্ট টু ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড স্থির অবস্থায় থাকুক বা কন্ডাক্টর স্থির অবস্থায় থাকুক, আমরা রিলেটিভ স্পিড নিয়ে আমরা ডিল করব, যার জন্য দেখো লেখা আছে ভেলোসিটি অফ কন্ডাক্টর উইথ রেসপেক্ট টু ম্যাগনেটিক ফিল্ড। মানে বেসিক্যালি এটার ক্ষেত্রে তো আমরা ডিরেক্ট বলতেই পারবো কন্ডাক্টরের স্পিড, আর এটার ক্ষেত্রে এই রকম এক মিনিট, এই রকম কেসের ক্ষেত্রে যেখানে ম্যাগনেটিক ফিল্ড গতিশীল অবস্থায় আছে সেই রকম কেসের ক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিডটা আমরা বলতে পারবো এটা এদিকে ভি বেগে গতিশীল আছে, মানে এটা এদিকে মাইনাস ভি বেগে গতিশীল আছে। আলটিমেটলি আমাদের রিলেটিভ স্পিড নিয়ে কাজ, আর স্পিডের ইউনিট কি সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এগুলো কিন্তু সমস্ত আমরা এসআই ইউনিটে করছি। আর থিটা কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন প্লেন অফ রোটেশন অ্যান্ড প্লেন অফ ম্যাগনেটিক ফিল্ড মেজার ফ্রম অ্যাক্সিস অফ প্লেন অফ ফ্লাক্স, মানে ওই যে অ্যাঙ্গেলটা আছে থিটা সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের যে প্লেন আর
যে কয়েলটা আছে তার রোটেশনের যে প্লেন তাদের দুটোর মধ্যের অ্যাঙ্গেল। এটাকে একটা ছবি দিয়ে দেখানো যেতেই পারে। চলো দেখো, আপাতত এই জায়গাটুকু বাদ দাও, এই জায়গাটুকু আমি একটু পরেই আসবো। দেখো এটা হচ্ছে গিয়ে একটা ম্যাগনেটের নর্থ পোল, এটা হচ্ছে গিয়ে একটা সাউথ পোল। এই ডিরেকশানে ম্যাগনেটিক ফিল্ডকে দেখানো আছে। দেখো এখানে কয়েলটাকে ড্র করা আছে, একটা কয়েল এখানে ড্র করা আছে, এই কয়েলটাকে রোটেট করানো হচ্ছে। সে এই সাইডে হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, সেগুলো আমরা পরে আসছি। মোট কথা রোটেট করানো হচ্ছে যাতে ফ্লাক্সে চেঞ্জ হয় বা ফ্লাক্সকে কাট করে। তো আমরা যেটা এখানটায় পড়ছিলাম, থিটাটা কি করে বের করব। থিটা মানে এই যে যেটা লেখা ছিল যে প্লেন অফ রোটেশন আর মানে ম্যাগনেটিক ফিল্ডের প্লেন অফ রোটেশন আর যে কয়েলটা আছে তার ফিল্ড যে প্লেন তাদের মধ্যে অ্যাঙ্গেল, সেটাকে কি করে বের করব সেটা দেখা যাক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, অনেকেই ভুল করে। ধরো এই যে কন্ডাক্টরটা ছিল, এই কন্ডাক্টরটাকে আমি নতুন করে এঁকেছি। ধরো চলো, এবিসিডি হচ্ছে গিয়ে একটা কন্ডাক্টর, মানে একটা কয়েল ধরে নাও, এটা হচ্ছে গিয়ে একটা কয়েল। এই কয়েলের সঙ্গে পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে সেটা হচ্ছে গিয়ে ওর প্লেন অফ রোটেশন। দেখো মানে আমি বলতে চাইছি, জেনারেলি তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান কোন দিকে, এখানে দেখতেই পাচ্ছ এই ডিরেকশানে আছে। আর কি বলা ছিল, কয়েলের যে প্লেন, এবার কয়েলের প্লেনটাকেও কি দেখছো এর সঙ্গেই আছে, এই বরাবরই আছে, তাহলে দুটোকে নিয়ে নাও কি হয়ে গেল, প্যারালাল হয়ে গেল, অ্যাঙ্গেল হয়ে গেল 0 ডিগ্রি। তা কিন্তু নয়, কি বলছি, প্লেন অফ রোটেশন কোনটা হবে, কয়েলটা যেটা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনটা, মানে এটা যে কয়েল এর পারপেন্ডিকুলার প্লেন হবে হচ্ছে গিয়ে ওর রোটেশনের যে প্লেন। মানে দেখো এই হচ্ছে গিয়ে আমার কয়েল, এই যে এ বি সি ডি এটা হচ্ছে গিয়ে কয়েল, এর রোটেশনের প্লেন অফ রোটেশন কোনটা, ওর সঙ্গে পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে সেই প্লেনটা। মানে এটা যদি আমার, এগুলো যদি ফ্লাক্স লাইন হয়, এগুলো যদি ফ্লাক্স লাইন হয়, তাহলে কার সঙ্গে অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, যেটা এখানটায় 90 ডিগ্রি। ছবিটা এইভাবে এঁকেছি যাতে এটা 90 ডিগ্রি হয়। বা এই জিনিসটাকে ঘুরিয়ে আর কিভাবে বলা যেতে পারে, যদি এইটা কয়েল হয়, পারপেন্ডিকুলার যেটা দেখানো আছে এইটা যদি কয়েল হয়, তাহলে এই কয়েলটার, এই যে কয়েলটা তার প্লেন অফ রোটেশন কি হবে, তাহলে এই প্লেনটার সঙ্গে, এই প্লেনটার সঙ্গে লম্ব নিতে হবে, সেটা কোনটা, সেটা হয়ে যাবে এইটা, এটা হয়ে যাবে এইটা। তাহলে এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, প্লেন অফ রোটেশন মানে কয়েলের যে প্লেনটা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার যে প্লেনটা সেটাকে সবসময় নিতে হবে। আচ্ছা এখানটায় একটা জিনিস দেখো, এই যে কয়েলটা আছে এই কয়েলটাকে তো আমি রোটেট করাচ্ছি, সে ক্লকওয়াইজ ডিরেকশানে হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে হোক। তাহলে ফার্স্টে যদি এরকম পজিশানে থাকে, তাহলে সেই পজিশানটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা এবার একে একে দেখব। দেখো ফার্স্টে আমি ধরলাম কয়েলটা এই অবস্থায় ছিল, ফার্স্টে আমি ধরলাম কয়েলটা এই অবস্থায় ছিল। আর দেখো ফ্লাক্সের ডিরেকশানকে এরকম ডটেড লাইন দিয়ে দেখানো আছে, আর ফ্লাক্সের ডিরেকশানকেও দেখানো আছে হচ্ছে এদিক থেকে এদিক বরাবর। সে তুমি যেদিকে খুশি নিতে পারো, বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, ম্যাটার করে না, জাস্ট বেসিক জায়গাটা বোঝো। দেখো ফার্স্টে যে কয়েলটা আছে, কয়েলটা হচ্ছে এভাবে রাখা আছে। তো কয়েল যদি এটা হয়, কয়েলটা দেখো একটু 3D ছবিটা, যেহেতু 3D ছবিটা 3D ভাবে ইমাজিন করার চেষ্টা করো। কয়েলটা যেহেতু এই ফ্লাক্সগুলোর সঙ্গে পারপেন্ডিকুলারভাবে আছে, তাহলে এই কয়েলের যে প্লেন অফ রোটেশন সেটা কি হবে, এর সঙ্গে পারপেন্ডিকুলার নিতে হবে। পারপেন্ডিকুলার নিলে সেটা এই ফ্লাক্স লাইনগুলোর সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে না। চলো এখান থেকে এবার দেখা যাক একটু, যদি এটা আমার কয়েল হয়, এই যে এইটা যদি কয়েল হয়, তাহলে এই কয়েলটার প্লেন অফ রোটেশন কোনটা হবে, এই প্লেনটা হবে না। আর ফ্লাক্স লাইনগুলো কিভাবে আছে, এইভাবে আছে না। তাহলে কয়েলটার এই পজিশানের জন্য যে প্লেন অফ রোটেশন মানে এই প্লেনটা, আর যে ফ্লাক্স লাইনগুলো আছে সেগুলো কী হয়ে গেল, প্যারালাল হয়ে গেল না। তাহলে থিটার ভ্যালু কত হলো, 0 ডিগ্রি হলো। থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, তাহলে এখানে যদি থিটা তুমি 0 ডিগ্রি বসাও, ভোল্টেজের ভ্যালু কত আসবে, 0 আসবে। দেখো সেটাই এখানে করা আছে।
এখানে পারপেন্ডিকুলারভাবে নেওয়া আছে কয়েলটা, তাহলে এখানকার যে প্লেনটা হবে, প্লেনটা কীরকম হবে, এরকম একটা প্লেন পাবো। সেটা হচ্ছে গিয়ে ফ্লাক্স লাইনগুলোর সঙ্গে কি প্যারালালে আছে, যার জন্য থিটার ভ্যালু হচ্ছে 0। তাহলে ই ইকুয়ালস টু বিএলভি সাইন থিটার থেকে ভোল্টেজের ভ্যালু কত পাবো, 0, যার জন্য দেখো এখানে ভোল্টেজ হচ্ছে 0। তারপরে এই জিনিসটাকে দেখো রোটেট করা হচ্ছে, তাহলে রোটেট যদি করা হয় কিছুক্ষণ পরে এই পজিশানে আসবে কয়েলটা। দেখো এই যে সিডি যেটা ছিল এই সাইডে, সিডিটা রাইট সাইডে আছে, এবি যে সাইডটা ছিল সেটা লেফট সাইডে আছে। কতটা রোটেট করলো এখানটার সাথে এটা দেখো 90 ডিগ্রির ডিফারেন্স, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে গিয়ে এই যে ফ্লাক্স লাইনগুলো আছে তার সঙ্গে কত 90 ডিগ্রি কোণ করেছিল, আর সেখান থেকে এটা কি হয়ে গেল, কয়েলটা ফ্লাক্স লাইনের সঙ্গে প্যারালালি আছে। তাহলে কতটা রোটেট করলো, 90 ডিগ্রি রোটেট করেছে। এবার দেখো এটা যদি আমার কয়েল হয় তাহলে এর যে প্লেন অফ রোটেশন কী হবে, প্লেন অফ রোটেশন এর সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে না, যেটা আমি এখানটায় দেখিয়েছিলাম। এটা যদি কয়েল হয় তাহলে প্লেন অফ রোটেশন কী হবে, পারপেন্ডিকুলার থাকবে। মানে আরও সহজ ভাষায় এগুলো যদি ফ্লাক্স লাইন হয় তাহলে এই যে প্লেনটা আছে, প্লেন অফ রোটেশন, এর সঙ্গে কত অ্যাঙ্গেল করলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। কখন হয় সেটা, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে হয়। তাহলে যখন থিটা 90 ডিগ্রি হচ্ছে এর ভ্যালু আমি কত পাচ্ছি, ম্যাক্সিমাম পাচ্ছি। দেখো সেটাই এখানটাই হয়েছে। এখানে ফার্স্টে কয়েলটা যখন এই পজিশানে ছিল, কয়েলের যে রোটেশনের প্লেন সেটা ছিল এই অবস্থায়, যার জন্য অ্যাঙ্গেলটা ছিল 0 ডিগ্রি, যে 0 ডিগ্রি দেখানো আছে, যার জন্য ইনডিউসড ইএমএফটা ছিল 0। তারপর 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 90 ডিগ্রিতে এসে যখন পৌঁছালো তখন কয়েলটা এই অবস্থায় আছে। তখন ওর যে প্লেন অফ রোটেশন সেটা তো ফ্লাক্সের সঙ্গে কত 90 ডিগ্রিতে আছে, তাহলে তখন ভোল্টেজ কত হবে, ম্যাক্সিমাম, যার জন্য দেখো ভোল্টেজ বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়েছে। আচ্ছা হলো। তারপরে দেখো এটা আরও রোটেট করলো, কোন দিকে রোটেট করছিল সেটা একটু ভালো করে খেয়াল করো, এইভাবে রোটেট করছে, মানে এই সিডিটা এবার নিচে চলে যাবে, এবিটা ওপরে চলে আসবে, সেটাই দেখো হয়েছে, এবি ওপরে চলে এসছে, সিডিটা নিচে চলে এসছে। এই অবস্থায় যখন আসবে তখন কি হবে, এর যে প্লেন অফ রোটেশন আবার এরকম পাবো, মানে ফ্লাক্স লাইনের সঙ্গে প্লেন অফ যে রোটেশন সেটা কি হলো, আবার প্যারালালে থাকলো। তাহলে থিটার ভ্যালু কত হলো, 0, মানে যে এমনি যে নর্মাল অ্যাঙ্গেল সেটা কত, 0 ডিগ্রি বেসিক্যালি। তাহলে তার জন্য আবার ভোল্টেজ কত হবে, 0 হয়ে যাবে, যার জন্য দেখো এখানটায় পেলাম হচ্ছে আবার 0 পেলাম। এবার এটাকে যদি 0 ডিগ্রি ধরি, তারপরে 90 ডিগ্রি রোটেশন হয়েছে বলে এটাকে 90 ডিগ্রি করা আছে, তা আরও 90 ডিগ্রি রোটেশন হয়েছে, তার মানে 180 ডিগ্রি অ্যাকচুয়ালি। তাহলে এই অবধি গেল। এরপরে জিনিসটা তো থেমে থাকছে না, আরও রোটেট করাচ্ছি, আরও যদি রোটেট করাই তাহলে এখন এবিটা ডান সাইডে যাচ্ছে, এটা উপরে উঠে বাঁ সাইডে আসছে, দেখো যার জন্য সিডি বাঁ সাইডে আছে, এবিটা আবার ডান সাইডে আছে। এই পজিশানে আবার কি হচ্ছে, যে প্লেনটা সেটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে পারপেন্ডিকুলার হলে কি হবে, আবার যে ভ্যালুটা ভোল্টেজের সেটা ম্যাক্সিমাম হবে, তাহলে সেটা এবার নেগেটিভ সাইডে দেখো ম্যাক্সিমাম হলো। তারপর এখান থেকে আরও 90 ডিগ্রি রোটেট করলো, আবার পারপেন্ডিকুলার অবস্থায় চলে এলো, কয়েলটা এরকম পারপেন্ডিকুলার অবস্থায় এলো, মানে এর যে প্লেন অফ রোটেশন সেটা ফ্লাক্স লাইনগুলোর সঙ্গে কী হলো, প্যারালাল হয়ে গেল। তাহলে আবার ভোল্টেজ 0 হয়ে যাবে, যার জন্য দেখো আবার ভোল্টেজ 0 হয়ে গেল। এইভাবে আমরা পেলাম হচ্ছে গিয়ে যে কয়েলটা আছে সেখানটায় আমরা ভোল্টেজটা পেলাম। তাহলে এতদিন ধরে যে আমরা পড়ে আসতাম ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, সেটা কিভাবে পাওয়া যাচ্ছে আশা করি এবার এখান থেকে বোঝা গেল, যে এইভাবে আমরা ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি পেলাম। কিন্তু মুশকিলটা কি হলো, আমরা কি চ্যাপ্টার পড়ছি, এটা ডিসি জেনারেটর, ডিসি মেশিনের ডিসি জেনারেটর পোর্শন পড়ছি, অথচ কয়েলে যে ভোল্টেজটা তৈরি হলো সেটা কি হলো, এসি ভোল্টেজ তৈরি হলো। কিন্তু আমাদের আউটপুট পাওয়ার কথা কি, ডিসি ভোল্টেজ। তাহলে কি করতে হবে এখন আমাদেরকে, তাহলে এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে এই এসিটা ডিসিতে পরিণত হয়। তাহলে কি কোনো রেকটিফায়ার সার্কিট লাগাতে হবে। রেকটিফায়ার সার্কিট মানে ইলেকট্রনিক্সের যে রেকটিফায়ার সার্কিট পড়ে থাকো,
ফুল ওয়েভ বা হাফ ওয়েভ সেরকম কিছু করতে হবে না। এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে কমিউটেটর ইউজ করে থাকি আমরা। এবার এখানটায় আসো, এইখানে যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটা নিয়ে এবার আমরা ডিসকাস করব। দেখো, ম্যাগনেটিক পোল দুটো আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে কয়েল আছে, কয়েলের মধ্যে কারেন্টের ডিরেকশন এখন দেখতে হবে না, সব একে একে বোঝাবো। এখানে দেখো একটা পোর্শন আছে, এটাকে হচ্ছে কি আমরা কমিউটেটর ব্রাশ বলে থাকি, যেটাকে বড় করে এখানটায় আঁকা আছে। কমিউটেটরটা হচ্ছে বেসিক্যালি দেখতেই পাচ্ছ এখানটায় সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার আছে। কমিউটেটরের দুটো পোর্শনকে দেখো, এই পোর্শনটাকে এ দিয়ে ডিনোট করা আছে, এই পোর্শনটাকে বি দিয়ে ডিনোট করা আছে। এই এর যে পোর্শনটা আছে আর বি এর যে পোর্শন আছে এরা হচ্ছে গিয়ে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের তৈরি, আর এর মাঝখানে যে পোর্শনটা আছে এটা হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালদের তৈরি। কী ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল? তার নাম হচ্ছে গিয়ে মাইকা। মোট কথা যে কয়েলটা আছে, কয়েলটা এর সঙ্গে কানেক্ট করা আছে, কয়েলটা এভাবে এর সঙ্গে কানেক্ট করা আছে, মানে কয়েল যদি রোটেট করে এই ডিরেকশানে, এই জিনিসটাও এদিকে রোটেট করবে, কয়েল যদি এদিকে রোটেট করে এই জিনিসটাও এদিকে রোটেট করবে। এই যে সিলিন্ড্রিক্যাল শেপের যে জিনিসটা আছে, সিলিন্ড্রিক্যাল শেপের যে জিনিসটা আছে এটাকে আমরা বলছি কি কমিউটেটর। কমিউটেটরের দুটো পার্ট দেখতে পাচ্ছ, এই পার্টটা আর এই পার্টটা, দুটো পার্টই কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের তৈরি, আর মাঝখানের যে পার্টটা থাকে সেটা হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের তৈরি, সেটা তৈরি হচ্ছে মাইকা দিয়ে। আর এখানে এই যে দুটো পোর্শন দেখতে পাচ্ছ, এই দুটো পোর্শন হচ্ছে গিয়ে ব্রাশ। আমরা ব্রাশের যে ম্যাটেরিয়ালটা ইউজ করে থাকি সেটা হচ্ছে গিয়ে কার্বন। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এই কার্বন যে ব্রাশটা আছে সেটা কমিউটেটরকে জাস্ট টাচ করে থাকে, কার্বন ব্রাশটা কমিউটেটরকে জাস্ট টাচ করে থাকে। তুমি সাইকেলের কথা ভাবো, সাইকেলের যে ব্রেক শু থাকে, ব্রেক শু কি সাইকেলের সঙ্গে ঘোরে? সাইকেলের সাথে তো ঘোরে না, ব্রেক শু কিন্তু ফিক্সড অবস্থায় থাকে, চাকাটা ঘোরে। এখানেও ব্যাপারটা হচ্ছে সেরকম, ব্রাশ যেটা আছে সেটা ফিক্সড অবস্থায় থাকে, কমিউটেটরটা ঘোরে, মানে কয়েলটা যখন ঘোরে কমিউটেটরটাও তার সঙ্গে ঘোরে, কয়েল যখন স্থির অবস্থায় থাকে কমিউটেটরও স্থির অবস্থায় থাকে, আর ব্রাশ ব্রাশ সবসময়তেই স্থির অবস্থায় থাকে, শুধু কমিউটেটরটাকে সবসময় টাচ করে থাকে। এই যে কমিউটেটরটা আছে এই কমিউটেটরটা করে কি, এই ভেতরে কয়েলে যে এসি কারেন্ট তৈরি হচ্ছে বা এসি ভোল্টেজ তৈরি হচ্ছে সেটাকে ডিসিতে কনভার্ট করে। কি করে কনভার্ট করে এবার আমরা সেটা দেখব। যে যে কনফিউশনগুলো এই স্লাইড থেকে তৈরি হয়েছে পরের স্লাইড দুটোতে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। আগের ছবিটা 3D ছিল, আমি এটাকে 2D করে এখানে রিপ্রেজেন্ট করেছি। দেখো, নর্থ পোল দেখানো হয়েছে, সাউথ পোল দেখানো হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড মাঝখানে দেখানো আছে, ফ্লাক্স লাইনগুলোকেও ডিরেকশান দেওয়া আছে। যে কয়েলটা আছে কয়েলটাকে দেখো রোটেট করাচ্ছি, এই ডিরেকশানে আমি রোটেট করাচ্ছি, রোটেশনের ডিরেকশানও দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে কয়েলটাকে বাইরের থেকে রোটেট করানোর কথা কেন বলছি? কারণ দেখো আমরা জেনারেটর পড়ছি, জেনারেটারে আমরা ইনপুট কী দেবো? মেকানিক্যাল এনার্জি দেবো, যার জন্য কয়েলটাকে রোটেট করাচ্ছি। যার সিম্পল এক্সাম্পল হচ্ছে তুমি পাওয়ার প্ল্যান্টে চলে যাও, সেখানে যে জেনারেটর থাকে সেটা এসি জেনারেটর থাকে, যাই হোক, তো জেনারেটর তো আলটিমেটলি, তো সেখানে জেনারেটরটাকে কী দিয়ে ঘোরায়? টারবাইন দিয়ে ঘোরায়। তাহলে বাইরের থেকে আমরা মেকানিক্যাল এনার্জি যে সাপ্লাইটা দিচ্ছি আমরা জেনারেটরে, সেটা কী দিয়ে দিচ্ছি? টারবাইন দিয়ে দিচ্ছি। তো এখানেও ধরে নাও টারবাইন কেন, অন্য কোনো মোটর, ইলেকট্রিক্যাল মোটর দিয়েও আমরা কয়েলটাকে ঘোরাতে পারি। তো যাই হোক, আমরা এরকম করে কয়েলটাকে রোটেট করাচ্ছি। কয়েলটা কার সাথে কানেক্টেড আছে দেখো, কয়েলটার নাম দেওয়া আছে এ বি সি ডি, এরকম করে নাম দিয়ে নিয়েছি। কমিউটেটরটাকে দেখানো আছে, কমিউটেটরের দুটো সেগমেন্ট আছে দেখিয়েছিলাম। লেফট সাইডের যে সেগমেন্টটা সেটার নাম দেওয়া আছে পি, রাইট সাইডের যে সেগমেন্টটা সেটার নাম দেওয়া আছে কিউ, ব্রাশের নাম দেওয়া আছে এম, এই সাইডের নাম দেওয়া আছে এন, একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের টার্মিনালের নাম দেওয়া আছে ওয়াই আর এক্স। এবার দেখো আমরা করব কি, ফার্স্টে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব। ফ্লাক্সের ডিরেকশান কোন দিকে? ফ্লাক্সের ডিরেকশান হচ্ছে এদিকে। এটা রোটেট করছে কোন দিকে? এই দিকে রোটেট করছে, মানে কয়েল যদি এটা এদিকে রোটেট করে, এই যে কয়েলটা সেটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তাহলে মোট কথা আমরা যদি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল এই জায়গাটায় অ্যাপ্লাই করতে যাই তাহলে কি করতে হবে? ডান হাতের যে ফার্স্ট ফিঙ্গার আছে সেটাকে এই ডিরেকশানে রাখতে হবে, কারণ সেটা ফ্লাক্সের ডিরেকশান। আর কয়েলের যে মোশনের ডিরেকশান সেটা কোন দিকে দেখছি? ওপরের দিকে দেখছি, তাহলে থামকে রাখতে হবে এই বরাবর। যদি সেটা রাখো তাহলে দেখবে
মিডল ফিঙ্গার দেখবে এই বরাবর আছে। কি বলছি যে ফার্স্ট ফিঙ্গার যদি ফ্লাক্সের ডিরেকশানকে এদিকে দেখায় আর থাম যদি মোশনকে যদি উপরের দিকে দেখায়, তাহলে কারেন্টের ডিরেকশান পাবে দেখবে মিডল ফিঙ্গারের যে ডিরেকশান সেটা পাবে এদিকে। তাহলে অবভিয়াসলি কারেন্টের ডিরেকশান যদি এদিকে থাকে, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে এদিক দিয়ে বেরোবে। তাও যদি তোমার মনে হয়, তুমি আবার রাইট হ্যান্ড রুল এটাতেও অ্যাপ্লাই করে কারেন্ট বার করতে পারো। কি করে বের করবে, তার আগে কন্ডাক্টরের মোশনটা দেখে নাও। এটা এদিকে ঘুরছে, যার জন্য এটা যদি উপরের দিকে ওঠে, এটার মোশন কোন দিকে হবে, নিচের দিকে হবে। তাহলে ফ্লাক্সের ডিরেকশান কোন দিকে, এই বরাবর। থাম্বের ডিরেকশান বা মোশনের ডিরেকশান কোন দিকে, এই বরাবর। ফার্স্ট ফিঙ্গারকে এই বরাবর রাখো, থাম্বকে এই বরাবর রাখো, দেখো কারেন্টের ডিরেকশান পাবে এই বরাবর। তাহলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে। কমিউটেটরটা কি বলেছিলাম, এই যে পি সেগমেন্টটা আছে আর এই যে কিউ সেগমেন্টটা আছে, এরা কি বলেছিলাম, কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের তৈরি। তাহলে পি দিয়েও কারেন্ট ফ্লো হবে, কিউ দিয়েও কারেন্ট ফ্লো হবে। কি রাখা আছে, কার্বন ব্রাশ রাখা আছে, কার্বন ব্রাশের মধ্যে দিয়েও কি হয়, কারেন্ট ফ্লো হতে পারে। তাহলে এখান দিয়ে যখন কারেন্টটা আমি দেখলাম এদিকে এলো, তারপর আসার পর কী হবে, কার্বন ব্রাশ দিয়ে এদিকে বেরিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে কার্বন ব্রাশ দিয়ে কমিউটেটর দিয়ে আবার এদিকে চলে যাবে। এবার তুমি বলো, এর আগে স্লাইডে নিশ্চয়ই একটা কনফিউশন হয়েছিল যে এখানে কেন ইনসুলেটিং ম্যাটেরিয়াল রাখা আছে, যে মাইকা বলে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা কেন রাখা আছে। ধরো তুমি যদি এখানে ইনসুলেটিং ম্যাটেরিয়াল না রাখতে, এটা যদি না থাকতো, তাহলে কী হতো, এই কন্ডাক্টর দুটো যে মানে টার্মিনাল যে দুটো আছে, এই টার্মিনালটা এটা তো শর্ট সার্কিট হয়ে যেত। তো তার জন্যই এটা এরকম সিস্টেমটা তৈরি করা হয়েছে। দেখো, বাড়িতে যে প্লাগের সুইচ থাকে সেটা কি স্টেশনারি অবস্থায় থাকে, প্লাগ গুচ্ছ ইজিলি কারেন্ট পেয়ে যাচ্ছ, কারণ কি প্লাগটা আমার যে সুইচ বোর্ডের যে সকেটটা সেটা কি স্টেশনারি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, কারেন্ট কালেক্ট করতে আমার কোনো প্রবলেমই নেই। কিন্তু এখানে আমি যেখান থেকে কারেন্ট কালেক্ট করতে চাইছি, মানে কয়েল থেকে কারেন্ট কালেক্ট করতে চাইছি, সেটা তো রোটেটিং অবস্থায় আছে না। তো সেখান থেকে কারেন্ট কালেক্ট করার জন্য আইদার কমিউটেটর ব্রাশ ইউজ করা হয় বা স্প্লিট রিং বা স্লিপ রিং এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয়। তো স্প্লিট রিং বা স্লিপ রিং যেটা আছে সেটা দিয়ে এসি ডিসিতে কনভার্ট হবে না। এখানে আমাদেরকে দুটো জিনিস মাথাতে রাখতে হচ্ছে, এক তো একটা রোটেটিং বডি থেকে কারেন্ট কালেক্ট করতে হচ্ছে, দুই হচ্ছে সেখানকার এসিকে আবার ডিসিতে কনভার্ট করতে হবে। তো সেটার জন্য আমরা ইউজ করছি কি কমিউটেটর। দেখো কমিউটেটরটা আমি সেজন্য আর একবার বলছি এখানটায়, এটা দেখো এরকম একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার দিয়ে দেখানো আছে, যার দুটো সেগমেন্ট, একটা সেগমেন্ট হচ্ছে পি দিয়ে দেখানো আছে আর একটা সেগমেন্ট কিউ। মাঝখানে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দেওয়া আছে, না হলে এই টার্মিনাল দুটো শর্ট সার্কিট হয়ে যেত। যখন কয়েলটা রোটেট করবে, দেখেই বুঝতে পারছো এই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যেটা কমিউটেটর সেটাও রোটেট করবে। আর ব্রাশ যে দুটো আছে, ব্রাশ দুটো কি থাকবে, ব্রাশ দুটো জাস্ট কয়েলের সঙ্গে ফিক্সড মানে জাস্ট টাচ করে থাকবে। এবার তুমি বলতে পারো কার্বনকে ব্রাশ হিসেবে কেন ইউজ করা হচ্ছে, কারণ কারেন্ট যদি এর মধ্যে দিয়ে ফ্লো হতে হয়, তাহলে এখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করতে হবে সেটা তো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল রাখলেই হলো। মানে তামা তুমি কপার রাখতে পারতে, যেটা আমরা নর্মাল ওয়্যারের ক্ষেত্রে যদি কন্ডাক্টর হিসেবে যদি আমরা কপারকে ইউজ করি, তাহলে তো এখানেও আমরা কপারকে রাখতে পারতাম। মুশকিলটা হচ্ছে এখানটায়, দেখো তুমি সাইকেল চালাও, সাইকেলের ব্রেক কিন্তু মেনটেনেন্স করতে হয়, কিছুদিন পর পর হোক মেনটেনেন্স করতে হয়, কারণ কি ব্রেক শুটা ক্ষয়ে যায়, কারণ সাইকেলের যে রিমটা তো রোটেটিং অবস্থায় থাকে, তার সঙ্গে ব্রেকটা যখনই টাচ হয় ক্ষইতে থাকে। এবার তুমি নিশ্চয়ই সারাক্ষণ ব্রেক চিপে সাইকেল চালাও না, তাতেই তোমাকে ব্রেক চেঞ্জ করতে হয়। আর এখানে জেনারেটরটা হোক বা মোটরটা হোক কন্টিনিউয়াসলি রোটেট করে যাচ্ছে, তার সঙ্গে যে ম্যাটেরিয়ালটা এখানে আমি টাচ করিয়ে রাখবো তার প্রপার্টি এমন হতে হবে যাতে সেটা তাড়াতাড়ি ক্ষয়ে না যায়। আর সেরকম প্রপার্টি বিশিষ্ট একটাই ম্যাটেরিয়াল আছে, সেটা হচ্ছে গিয়ে কার্বন, যার জন্য আমরা কার্বন ব্রাশ ইউজ করে থাকি, যেটা সহজে ক্ষয় না। আমরা যদি কপার ইউজ করতাম তাহলে তার অনেক বেশি ক্ষয় হতো, তো তার সেটা না করে আমরা তার জন্য কার্বন ব্রাশ ইউজ করে থাকি। তাহলে যাই হোক, আমরা এখানটায় এই টোটাল জিনিসটা দেখলাম। টোটাল জিনিসে কি দেখলাম, যে জিনিসগুলো দেখতে হবে, এখানে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে বা সি থেকে ডি এর দিকে কারেন্ট যাচ্ছে, আর এক্সটার্নাল সার্কিটে এক্স থেকে ওয়াই এর দিকে কারেন্ট যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে এই স্লাইডের মেন বিষয়। পরের স্লাইডটা দেখা যাক। দেখো এই স্লাইডে এটা আমি রোটেট করাচ্ছিলাম কোন দিকে, এদিকে রোটেট করাচ্ছিলাম, মানে 180 ডিগ্রি পর কী হবে, এবি কন্ডাক্টরটা এখানে চলে যাবে আর সিডি কন্ডাক্টরটা এদিকে চলে আসবে। দেখো সেটাই হয়েছে, এবি কন্ডাক্টর এখানে চলে গেছে, সিডি কন্ডাক্টর এদিকে চলে গেছে। আর কি কি চেঞ্জ হবে,
এম আর এন এর পজিশন কি চেঞ্জ হবে না? এম আর এন এর পজিশন চেঞ্জ হবে না, কারণ ওরা রোটেট করছে না, কমিউটেটরকে টাচ করে আছে। দেখো তার জন্য পরের স্লাইডেও এম আর এন এর পজিশনের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। কিন্তু পি আর কিউ এর পজিশন কি চেঞ্জ হবে? হ্যাঁ, কারণ এটা যদি এদিকে রোটেট করে 180 ডিগ্রি পর পি তো এখানে চলে আসবে আর কিউ চলে আসবে এদিকে। দেখো সেটাই আছে, পি আর কিউ এর পজিশনও ইন্টারচেঞ্জ হয়ে গেছে। যেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে এই যে এক্সটার্নাল সার্কিটটা আছে, এক্সটার্নাল সার্কিটের পজিশন চেঞ্জ হয়নি। এখানে এম ছিল, এখানে এন ছিল, এখানে ওয়াই ছিল, এখানে এক্স ছিল। দেখো পরের স্লাইডেও তাই আছে। এখানে দেখো এম আছে, এখানে এন আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে। এবার দেখো আমরা আবার ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব। এই বরাবর রাখবো কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, মানে এই বরাবর হচ্ছে গিয়ে ফার্স্ট ফিঙ্গার। এটা যদি এদিকে রোটেট করে সিডি কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। তাই যদি যাই তাহলে থামকে রাখতে হবে আমাদের উপরের দিকে। সেটা যদি করো তাহলে দেখবে কারেন্টের ডিরেকশন হচ্ছে এই বরাবর। তাহলে আমরা এখানে কারেন্ট পেলাম হচ্ছে ডি থেকে সি এর দিকে, তাহলে অবভিয়াসলি কারেন্ট যাবে এ থেকে বি এর দিকে। এবার যেগুলো পড়েছিলাম সেগুলো মিলিয়ে নেব চেঞ্জ হচ্ছে কিনা। আমরা কি পড়েছিলাম যে কন্ডাক্টরের মধ্যে, এই যে কন্ডাক্টর আছে তার মধ্যে কি কারেন্ট তৈরি হয়েছিল? অল্টারনেটিং কারেন্ট তৈরি হয়েছিল। অল্টারনেটিং কারেন্ট মানে একবার পজিটিভ হাফ সাইকেল পাচ্ছিলাম আর একবার নেগেটিভ হাফ সাইকেল পাচ্ছিলাম। এবার আমরা সেই জিনিসটা এখানে চেক করবো যে তাই পেলাম কিনা। দেখো এখানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখানে দেখো কারেন্ট যাচ্ছে বি থেকে এর দিকে, ওখানে যাচ্ছিল এ থেকে বি এর দিকে, এখানে যাচ্ছিল বি থেকে এর দিকে, মানে রিভার্স ডিরেকশানে। মানে এবি কন্ডাক্টরের ক্ষেত্রে আমি যদি এটাকে ধরে নিই পজিটিভ ডিরেকশান, এ থেকে বি এর দিকটা, তাহলে অবভিয়াসলি এখানে বি থেকে হচ্ছে কি নেগেটিভ ডিরেকশান, বা উল্টো কন্ডাক্টরটাকে দিয়েও বলতে পারি। এখানে কারেন্ট যাচ্ছে সি থেকে ডি এর দিকে, কিন্তু এখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে? ডি থেকে সি এর দিকে। তাহলে সি থেকে ডি এর দিকে যদি আমরা পজিটিভ নিয়ে নিই তাহলে ডি থেকে সি এর দিকে কী নেবো? নেগেটিভ নেব। তাহলে কারেন্ট আমার কিন্তু এই যে কয়েলটা আছে সেখানে কিন্তু প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। আর আমরা কি বলেছিলাম যে কমিউটেটরটা আমরা এখানে ইউজ করছি এই কারণে, কারণ আমরা যে মেশিনটা এখানে ডিসি জেনারেটর, তাহলে এক্সটার্নাল যে সার্কিট আছে মানে যে আউটপুটটা পাবো সেটা যাতে ডিসি কারেন্ট পাই। দেখো সেটা চেঞ্জ হচ্ছে কিনা এবার সেটা আমরা ডিসকাস করব। এই পজিশনের জন্য, মানে কয়েলের এই পজিশনের জন্য এক্সটার্নাল সার্কিটে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছিল। এখানে কন্ডাক্টরের ভেতরে তো কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, কিন্তু এক্সটার্নাল সার্কিট দেখো এখনও এক্স থেকে ওয়াই এর দিকেই কারেন্ট যাচ্ছে। এখানেও দেখো এক্স থেকে ওয়াই এর দিকে কারেন্ট যাচ্ছে, এখানেও এক্স থেকে ওয়াই এর দিকে কারেন্ট যাচ্ছে। তার মানে এক্সটার্নাল সার্কিটে কিন্তু কোনো রকম কারেন্টের ডিরেকশানে চেঞ্জ হলো না, মানে এক্সটার্নাল সার্কিটে আমরা ডিসি কারেন্ট পেলাম, বা এক্সটার্নাল সার্কিটে আমরা ডিসি ভোল্টেজ পেলাম। তাহলে এখান থেকে আমাদের ওয়েভ ফর্ম ড্র করতে হবে। দেখো এটা ছোটো হাতের আই, এটা ছোটো হাতের আইএল, মানে লোড কারেন্ট যেটা। এটা হচ্ছে গিয়ে ভেতরের কয়েলে যে কারেন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এই ধরনের কারেন্ট, এসি কারেন্ট। সেখান থেকে আমরা কমিউটেটর ইউজ করার পর যে কারেন্ট আউটপুটে পেলাম সেটা পেলাম এরকম। তাহলে বেসিক্যালি দেখো এই যে কারেন্টটা আছে এই কারেন্টটা কিন্তু এক ধরনের ডিসি কারেন্ট। এটাকে ফ্লাকচুয়েটিং ডিসি বলা হয়, পিওর ডিসি না। পিওর ডিসি হলে তো এরকম টাইপের পাওয়া যেত, বাট পিওর ডিসি পাওয়া যায় না, এরকম ফ্লাকচুয়েটিং ডিসি কারেন্ট পাওয়া যায়। দেখো এর কিন্তু কোনো নেগেটিভ হাফ সাইকেল নেই, টোটালটাই পজিটিভ হাফ সাইকেল, শুধুমাত্র ফ্লাকচুয়েট করছে, যার জন্য একে ফ্লাকচুয়েটিং ডিসি বলছি। যেহেতু এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, ডিরেকশন মানে কি পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ হওয়া, সেটা যেহেতু হচ্ছে না তাহলে এটাও আমার ডিরেক্ট কারেন্ট। তাহলে এই গেল হচ্ছে কি ডিসি জেনারেটরের বেসিক অপারেটিং প্রিন্সিপাল। এখানে আরও একটা কোশ্চেন হয় যে ডিসি জেনারেটরের ক্ষেত্রে যে কমিউটেটরটা আছে সেই কমিউটেটরটার কাজ কি? সেই কমিউটেটরটার কাজ হচ্ছে ভেতরের যে কয়েলটা আছে ভেতরের যে কয়েলটা আছে সেখানে তো এসি ভোল্টেজ তৈরি হচ্ছে, সেই এসি ভোল্টেজটাকে বা এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করছে। তাহলে কমিউটেটরের কাজ হচ্ছে এখানে বেসিক্যালি কনভার্টার। কমিউটেটর এখানে কনভার্টার হিসেবে কাজ করছে, বা একটা মেকানিক্যাল কনভার্টার হিসেবে কাজ করছে। এখান থেকে আর কি কি বলা যেতে পারে? দেখো যে কোনো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে আমরা যখন কনস্ট্রাকশন পার্ট পরে পড়াবো তখন দেখবে যে কোনো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনের দুটো পার্ট থাকে, একটা স্টেশনারি পার্ট যাকে আমরা বলি স্টেটার, আর একটা হচ্ছে রোটেটিং পার্ট যেটাকে আমরা বলি রোটর। স্টেশনারি পার্ট হচ্ছে স্টেটার, রোটেটিং পার্ট হচ্ছে রোটর।
তাহলে এখানে কোন পার্টটা স্থির অবস্থায় আছে, ম্যাগনেটিক পোলগুলো স্থির অবস্থায় আছে, তার মানে স্টেটার যে পোর্শনটা থাকবে মেশিনে সেখানে থাকবে হচ্ছে গিয়ে এই পোলগুলো থাকবে, সেটা পার্মানেন্ট ম্যাগনেট হোক বা ইলেকট্রোম্যাগনেট হোক হোয়াট এভার। আর রোটর পার্ট হচ্ছে রোটেটিং পার্ট, তার মানে রোটরের যে পোর্শনটা থাকবে সেখানে থাকবে এই কয়েলটা। এবার কোশ্চেন হচ্ছে গিয়ে স্টেটারেই কি সবসময় ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে আর রোটরেই কি সবসময় এই কয়েলটা থাকতে হবে? না, তার তো কোনো মানে নেই, কারণ আমরা ফার্স্টের যে স্লাইডগুলো ছিল সেখানে কি দেখেছিলাম যে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর জন্য ম্যাগনেটিক ফিল্ড আর কয়েলের মধ্যে রিলেটিভ মোশন থাকলেই হবে। মানে বেসিক্যালি আমি ম্যাগনেটিক ফিল্ডকেও গতিশীল অবস্থায় রাখতে পারি, সেক্ষেত্রে কয়েলকে স্থির অবস্থায় রাখতে হবে, কিংবা ম্যাগনেটিক ফিল্ডকে যদি স্থির অবস্থায় রাখি কয়েলকে গতিশীল অবস্থায় রাখবো, বা উল্টোটা কয়েলকে যদি আমি স্থির অবস্থায় রাখি ম্যাগনেটিক ফিল্ডকে গতিশীল অবস্থায় রাখবো। তাহলে বেসিক্যালি আমি স্টেটারে ম্যাগনেটিক ফিল্ডও রাখতে পারি, আবার এই কয়েলটাকেও রাখতে পারি। পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন হয় যে ম্যাগনেটিক ফিল্ডকে কি সবসময় স্টেটারে রাখতে হবে? না, ভোল্টেজ তৈরি করার জন্য ম্যাগনেটিক ফিল্ডকে আমি যেখানে খুশি রাখতে পারি, মানে ম্যাগনেটিক যে পোলটা আছে সেটার কথা বলছি, সেটাকে যেখানে খুশি রাখতে পারি, আমি স্টেটারেও রাখতে পারি, রোটরেও রাখতে পারি। কারণ কি, ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ প্রডিউসড হওয়ার জন্য কয়েল আর ফ্লাক্সের মধ্যে রিলেটিভ মোশন থাকার কথা দরকার, কে কোথায় থাকছে তার উপর কিছু ম্যাটার করে না। তা সত্ত্বেও ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা স্টেটারে রাখবো এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, যেটা যে মানে পোল যেগুলো আছে সেগুলোকে আমরা রাখবো স্টেটারে, আর রোটরে রাখবো আর্মেচার, মানে রোটরে রাখবো এই কয়েলটাকে রাখবো। কেন রাখছি? কারণ এই কয়েলটাকে, কয়েলে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা এসি ভোল্টেজ, সেই এসি ভোল্টেজটাকে কমিউটেটর করছে কি ডিসিতে কনভার্ট করছে। তো কমিউটেটর কোথায় কাজ করে? যেখানে রোটেশন আছে সেখানে কাজ করে। তো কয়েলটাকে যদি আমি স্থির অবস্থায় রাখি তাহলে তো কমিউটেটর কাজ করতে পারবে না, তাহলে এসি ভোল্টেজ আর ডিসিতে কনভার্ট হবে না, যার জন্য ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা কয়েলটাকে সবসময় রোটেটিং অবস্থাতে রাখবো, আর যে ফিল্ডটা আছে সেটা সবসময় স্টেটারে রাখা থাকে। এটা হচ্ছে ডিসি মেশিনের ক্ষেত্রে। এসি মেশিনের ক্ষেত্রে যা খুশি করতে পারি। এসি মেশিনের ক্ষেত্রে আমরা ফিল্ডকে স্টেটারে রাখতে পারি আর এই কয়েলটাকে রোটরে রাখতে পারি, বা উল্টোটাও করতে পারি, মানে কয়েলকে আমি স্টেটারে রাখতে পারি, ফিল্ডকে রোটরে রাখতে পারি, কারণ সেখানে আমার এসিকে ডিসি কনভার্ট করার কোনো জায়গা নেই। কিন্তু যখন আমরা পরের সেমিস্টারে এসি মেশিন পড়ব তখন দেখব কিছু পার্টিকুলার ডিসঅ্যাডভান্টেজের জন্য আমরা ডিসি মেশিনে যেটা করছি ঠিক তার উল্টো কাজটা ওখানটায় করে থাকি। তো সেগুলো আমরা পরের সেমিস্টারে দেখব, কিছু পার্টিকুলার ডিসঅ্যাডভান্টেজ কমানো, মানে ডিসঅ্যাডভান্টেজের জন্য করে থাকি। কিন্তু এরকম নয় যে আমাদের কোনো পার্টিকুলার জায়গায় জিনিসটাকে ফিক্সড রাখতে হবে। তো ইন এ সামারি, ডিসি মেশিনের ক্ষেত্রে স্টেটার যেটা থাকছে, এই স্টেটারে রাখছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে, আর ম্যাগনেটিক পোলকে রাখছি, আর রোটরে রাখছি আমরা এই কয়েলটাকে। আশা করি এই অবধি বোঝা গেল। এসি মেশিনের ক্ষেত্রে আমরা যা খুশি রাখতে পারি, বাট কিছু ডিসঅ্যাডভান্টেজের জন্য এসি মেশিনের ক্ষেত্রে স্টেটারে রাখি আমরা কয়েলটাকে, আর রোটরে রাখি এই পোলগুলোকে। কিন্তু আমরা এসি মেশিনের ক্ষেত্রে যদি উল্টোটা করতাম তাতেও কিছু প্রবলেম হতো না, মানে ভোল্টেজ তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হতো না। তো যাই হোক, এখান থেকে আমরা তাহলে স্টেটার আর রোটর কি দেখলাম। এবার আরও একটা জিনিস দেখো এখান থেকে, এখানে যে ম্যাগনেটিক পোলগুলো এঁকেছি নর্থ পোল সাউথ পোল, এখানে তো আমি পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে এঁকে দিয়েছি, বাট আমি যদি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে যেতাম তাহলে এখানে কয়েল লাগাতাম, কয়েল দিয়ে আমি ডিসি কারেন্ট পাঠাতাম, দিয়ে এটাকে নর্থ পোল তৈরি করতাম আর এটাকে সাউথ পোল তৈরি করতাম। তাহলে ইলেকট্রোম্যাগনেট ইউজ করলে এখানেও একটা কয়েল ইউজ করতে হতো, বা এই কয়েলের সঙ্গে তো এই কয়েলের কানেকশান থাকবেই। যাই হোক, তাহলে একটা কয়েল ইউজ করে আমাকে এই পোলগুলো তৈরি করতে হতো। তাহলে এই যে কয়েলটা ইউজ করছি, বা এই যে কয়েলটা ইউজ করছি, এর কাজটা কি? এর কাজ হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা বা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করা। তার জন্য যে কয়েলটা ডিসি মেশিনে ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করার জন্য ইউজ হয় তাকে আমরা বলবো ফিল্ড ওয়াইন্ডিং, তাকে আমরা বলবো ফিল্ড ওয়াইন্ডিং। আমি আর একবার রিপিট করছি জায়গাটা, এখানে তো আমি বোঝানোর সুবিধার জন্য পার্মানেন্ট ম্যাগনেট এঁকে দিয়েছি, বাট ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস আমরা কি ইউজ করি? ইলেকট্রোম্যাগনেট ইউজ করি। ইলেকট্রোম্যাগনেট ইউজ করলে এর গায়ে কয়েল জড়াতে হবে, দিয়ে বাইরের থেকে ডিসি সাপ্লাই দিতে হবে। এবার এই যে তাহলে কয়েলটা ইউজ করলাম এখানটায়, এর পারপাস কি? ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা, যার জন্য যে কয়েলটা আমরা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য ইউজ করছি তাকে আমরা বলবো ফিল্ড ওয়াইন্ডিং, তাকে আমরা বলবো ফিল্ড ওয়াইন্ডিং। আর যে কয়েলে ভোল্টেজ প্রডিউস হচ্ছে সেই কয়েলটাকে আমরা বলবো আর্মেচার ওয়াইন্ডিং।
সেই কয়েলটাকে আমরা বলবো আর্মেচার ওয়াইন্ডিং। তাহলে ডিসি মেশিনে কয় ধরনের ওয়াইন্ডিং থাকবে, জেনারেটর হোক বা মোটর হোক, ডিসি মেশিনের ক্ষেত্রে দুই ধরনের ওয়াইন্ডিং থাকবে, একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং আর একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। ফিল্ড ওয়াইন্ডিংয়ের কাজ কি, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা, আর আর্মেচার ওয়াইন্ডিংয়ের কাজ কি, এখানে ইনডিউসড ইএমএফটা বা জেনারেটেড ইএমএফটা এখানটায় তৈরি হয়। তাহলে এখান থেকে কোশ্চেনটা কি হয়, এখান থেকে 2 নম্বরের কোশ্চেন এটাই আসে বা ভাইভা ইন্টারভিউতে কোশ্চেন হয় যে ডিসি মেশিনের ক্ষেত্রে ফিল্ড কোথায় থাকে আর আর্মেচার কোথায় থাকে। তাহলে ফিল্ড কোথায় থাকছে, স্টেটারে থাকছে, কারণ একটু আগে দেখলাম ম্যাগনেটিক পোলগুলোকে কোথায় রেখেছিলাম, স্টেশনারি অবস্থায় রেখেছিলাম স্টেটারে। তাহলে এখানে তো আমরা ফিল্ডকে কোথায় রাখবো, তাহলে স্টেটারে রাখবো, আর আর্মেচারকে কোথায় রাখবো, রোটরে রাখবো। মোট কথা ফিল্ডকে এখানে স্টেটারে রাখছি, আর্মেচারকে রোটরে রাখছি ডিসি মেশিনের ক্ষেত্রে। কিন্তু এরকম নয় যে ফিল্ডকে যদি আমরা রোটরে রাখতাম আর আর্মেচারকে যদি স্টেটারে রাখতাম তাহলেও কিন্তু ইএমএফ ইনডিউসড হতো, কারণ ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফের জন্য রিলেটিভ স্পিডের দরকার, রিলেটিভ মোশনের দরকার। তার জন্য ফিল্ডকে আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে এটা ঠিকই যে স্টেটারে ফিল্ড রাখছি, রোটরে আর্মেচার রাখছি, কিন্তু আমরা যদি আর্মেচারকে স্টেটারে রাখতাম, ফিল্ডকে রোটরে রাখতাম, তাতেও আমার ইএমএফ ইনডিউসড হতো। প্রবলেমটা কি হতো সেখানটায়, আর্মেচারের যে ইনডিউসড ইএমএফটা সেটা এসি আমরা ডিসিতে কনভার্ট করতে পারতাম না, কারণ কমিউটেটরটা রোটেশনের উপরে কাজ করে। তো যাই হোক, এই গেল হচ্ছে তাহলে আমার ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং ডিসি মেশিনের। তাহলে ডিসি মেশিন না, যে কোনো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনের দুটো পার্ট থাকে, স্টেটার আর রোটর। ডিসি মেশিনের ক্ষেত্রে স্টেটারে রাখছি ফিল্ড আর রোটরে রাখছি আর্মেচার। ডিসি মোটরের অপারেটিং প্রিন্সিপাল একই রকমভাবে, জাস্ট এটা আমি শর্টে বলে দিচ্ছি। তোমাদেরকে এটা বাড়ির কাজ থাকছে যে কনসেপশনটার উপর বেস করে আমাকে অ্যান্সার দেবে যখন জিজ্ঞেস করব। সেটা কি, যে দেখো এখানে বাইরের থেকে আমি একটা সাপ্লাই দিলাম। দেখো ডিসি মোটরের ক্ষেত্রে কি হবে, ইনপুট হচ্ছে ইলেকট্রিক্যাল, যার জন্য দেখো এখানে একটা ডিসি সাপ্লাই দেওয়া আছে, ব্যাটারি দেওয়া আছে। তাহলে ডিসি সাপ্লাই কোথায় দিচ্ছি, দেখো এই কয়েলটার মধ্যে দিয়ে একটা ডিসি সাপ্লাই দিচ্ছি, কারেন্টের একটা ডিরেকশন নিয়ে নাও, কোনো ব্যাপার নয়। যাই হোক, কয়েল দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে, এই কয়েলের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। আর এখানে নর্থ পোল সাউথ পোলের জন্য মাঝখানে তো একটা ম্যাগনেটিক ফিল্ড ছিলই, তাহলে কয়েলে কারেন্ট যাওয়ার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। আর এখানে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, দুটো ম্যাগনেটিক ফিল্ডের যখন ইন্টারাকশান হবে তখন কি হবে, একটা টর্ক তৈরি হবে। টর্ক তৈরি হলে কি হবে, মোটরটা ঘুরতে শুরু করবে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি কিসে কনভার্ট হয়ে গেল, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। মানে এই যে ছবিটা দেখেছিলে, এই ছবিটা ছিল কিসের, জেনারেটরের ছবি ছিল, কারণ এখানে তুমি ইনপুট দিচ্ছিলে মেকানিক্যাল, আউটপুট পাচ্ছিলে ইলেকট্রিক্যাল। এবার আমি করলাম কি এই জিনিসটাকে ধরো কেটে দিলাম, এই জিনিসটাকে এখন কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম। আর এটাকে আর বাইরে থেকে ঘোরাচ্ছি না, এখানে তো আর আমার ইনপুট দেওয়ার কোনো জায়গা নাই। এবার আমি করলাম কি, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম এরকমভাবে। তাহলে ব্যাটারির থেকে আমি কি পাবো, ডিসি কারেন্ট পাবো। এবার দেখো যখন এখানে কারেন্ট যাচ্ছে, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে কারেন্ট তো এদিক দিয়ে গিয়ে এদিকে যাবে, তারপর এদিক দিয়ে ব্যাক করবে আবার। তো যাই হোক, চলো আমি একবার ভালো করে এঁকে দিই। এখানে আমি একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি আর এটা কেটে দিলাম। কারেন্টের ডিরেকশানও দেখানো আছে, এর ভেতরেও কারেন্টের ডিরেকশান দেখানো আছে। এটাকেও কেটে দিলাম কারণ ইনপুট তো মেকানিক্যাল নয়। এবার এই কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, এর চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড তো ছিল, যেটার ডিরেকশান দেখানোই আছে। দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান হবে, টর্ক তৈরি হবে। তাহলে কি হবে, এই কয়েলটা ঘুরবে, হয় ক্লকওয়াইজ ঘুরবে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। কোন দিকে ঘুরবে সেটা আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল থেকেই দেখতে পাবো। তাহলে চলো দেখা যাক। এই জায়গাটা আমি আর নতুন করে আঁকলাম না, যাই হোক। তাহলে ফ্লাক্সের ডিরেকশান কোন দিকে, এই দিকে। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল কী বলছিল, যে বাঁ হাতের তিনটে আঙুল, কোন তিনটে আঙুল, ফার্স্ট ফিঙ্গার, মিডিল ফিঙ্গার আর সেকেন্ড ফিঙ্গার, তিনটেকে ফার্স্টে পারপেন্ডিকুলারভাবে রাখতে হবে। তো দিয়ে ফার্স্ট ফিঙ্গার আমার ডিনোট করবে কাকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানকে। দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানকে দেখালাম। তারপরে কি হবে, মিডিল ফিঙ্গার দেখাবে কারেন্টের ডিরেকশানকে। কারেন্ট এখানে কোন দিকে আছে, এই বরাবর, তাহলে কারেন্ট দেখাচ্ছে এই বরাবর।
চলো কার দেখো, এবার ফার্স্ট ফিঙ্গারকে এই বরাবর রাখো আর মিডিল ফিঙ্গারকে এই বরাবর রাখো। দিয়ে দেখো যে থাম্ব যেটা আছে, থাম্ব ডিনোট করছে কোন দিকে, থাম্ব দেখো নিচের দিকে দেখাচ্ছে, তাহলে এটা যেটা সেটা নিচের দিকে হবে, এটা হচ্ছে নিচের দিকে, সিডি কন্ডাক্টরটা যাচ্ছে নিচের দিকে। এবার আসো এবি কন্ডাক্টরের জন্য, দেখো ফ্লাক্সের ডিরেকশান তো এদিকেই আছে, চলো ফার্স্ট ফিঙ্গার রেখে দিলাম এই বরাবর। কারেন্টের ডিরেকশান কোন দিকে, দেখো বি থেকে এর দিকে, কারেন্ট ডিরেকশান এই দিকে, তাহলে কারেন্টের ডিরেকশান নিলাম এই দিকে, ফার্স্ট ফিঙ্গারকে রাখো এই বরাবর, কারেন্টের ডিরেকশানকে রাখো এই বরাবর। দেখো বুড়ো আঙুলটা আছে উপরের দিকে, তাহলে সেটাই তো স্বাভাবিক, সিডি কন্ডাক্টর যদি নিচের দিকে যায় এটা যাবে ওপরের দিকে, তার মানে জিনিসটা কোন দিকে ঘুরছে, এই বরাবর ঘুরবে, এই বরাবর ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরবে। তাহলে এই গেল হচ্ছে কি ডিসি মোটরের প্রিন্সিপাল। ডিসি জেনারেটারের প্রিন্সিপাল যদি তুমি বুঝতে পারো, ডিসি মোটরের প্রিন্সিপাল বোঝা কোনো ব্যাপারই না। জেনারেটারের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব, মোটরের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব। এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, মেন যে জিনিসটা ইম্পর্টেন্ট, জেনারেটারের ক্ষেত্রে কি দেখেছিলাম, আর্মেচারে তৈরি হচ্ছিল এসি ভোল্টেজ তৈরি হচ্ছিল, কমিউটেটর কি করছিল সেটাকে ডিসিতে কনভার্ট করছিল, এটা ছিল এসি, কমিউটেটর করেছিল কি সেখান থেকে আমরা ডিসি পেয়েছিলাম। তো ডিসির থেকে এসির থেকে যেহেতু ডিসি পাচ্ছিলাম, কমিউটেটরকে আমরা কি বলছিলাম এখানটায়, কমিউটেটর এখানে কনভার্টার হিসেবে কাজ করছিল বলছিলাম। আর এখানে মোটরের ক্ষেত্রে এখানে তো আমি ডিসি সাপ্লাই দিলাম, এখানে তো আমি ডিসি সাপ্লাই দিলাম, কিন্তু কমিউটেটর দিয়ে যখন এটা এই কয়েলে যাচ্ছে সেটা কিসে কনভার্ট হবে, এখানে ছিল ডিসি, কমিউটেটরের গায়ে গিয়ে সেটা হয়ে গেল এসি। তাহলে কমিউটেটর এখানে কি করলো, ডিসিকে কনভার্ট করলো এসিতে। তাহলে বেসিক্যালি এখানে কমিউটেটর কি পারপাস করলো, কি পারপাস মানে কি কাজ করলো এখানটায়, এখানে যে কাজটা করলো সেটা হচ্ছে একটা মেকানিক্যাল ইনভার্টার হিসেবে কাজ করলো। তো পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ কমিউটেটর, তো তখন বলতে হবে যে কমিউটেটর ডিসি জেনারেটরের ক্ষেত্রে মেকানিক্যাল কনভার্টার হিসেবে কাজ করে, আর ডিসি মোটরের ক্ষেত্রে কমিউটেটর একটা মেকানিক্যাল ইনভার্টার হিসেবে কাজ করে। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আরও একটা জিনিস, জেনারেটর হোক বা মোটর হোক তাদের কনস্ট্রাকশানের কিন্তু কোনো ডিফারেন্স নাই। জেনারেটরের ক্ষেত্রে তুমি ইনপুট দেবে মেকানিক্যাল, আউটপুট পাবে ইলেকট্রিক্যাল, মোটরের ক্ষেত্রে ইনপুট দেবে ইলেকট্রিক্যাল, আউটপুট পাবে মেকানিক্যাল। কনস্ট্রাকশানের কোনো ডিফারেন্স নাই, মানে আমি যদি তোমাকে একটা ডিসি মেশিন দিই, তার যদি কোনো নেম প্লেট দেওয়া না থাকে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করি এটা জেনারেটর না মোটর, তুমি কিন্তু বলতে পারবে না। কেন বলতে পারবে না, তুমি যদি ওই মেশিনটাতে মেকানিক্যাল ইনপুট দাও ইলেকট্রিক্যাল আউটপুট পাবে, ইলেকট্রিক্যাল যদি ইনপুট দাও মেকানিক্যাল আউটপুট পাবে। পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপর যে জিনিসটাকে তুমি কী হিসেবে ইউজ করতে চাইছো।